আজকে আগের দিন যতটা পড়েছিলাম তারপরেই পড়াবো। রেডিয়াসটা বলেছিলাম প্রপার্টির মধ্যে, পিরিয়ডিক প্রপার্টির মধ্যে রেডিয়াসটা বলা হয়েছে, কিন্তু আমি ডি ব্লক এলিমেন্টটা বলেছিলাম তোমরা নিজে থেকে একটু দেখে নেবে ডি ব্লকের সন্ধিগত মৌল বা ডি ব্লক এলিমেন্টের ক্ষেত্রে কিভাবে রেডিয়াসের চেঞ্জ হয়। আর ল্যান্থানাইড সংকোচন বলে একটা কথা বলেছিলাম, ল্যান্থানাইড সংকোচন। খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ধরে রাখো কোশ্চেন যদি রেডিয়াস থেকে দেয় তাহলে ল্যান্থানাইড সংকোচন দেবার চান্স কিন্তু 99.99%, অনেক বেশি এখান থেকে কোশ্চেন দেয়, যেটাকে এফ সংকোচনও বলা হয়, ল্যান্থানাইড কন্ট্রাকশন আর এফ কন্ট্রাকশন। হ্যাঁ, এবার ব্যাপারটা কি, কিছুই না, একই জিনিস আমরা জানি। দেখো ল্যান্থানাইড কাকে বলে একটু বলে দিই, যেহেতু আমি এই পার্টগুলো ডিসকাস করিনি তোমাদের সাথে, তাই একটু বলে দিই। ল্যান্থানাইড কাদের বলা হয়, দেখবে গ্রুপ নাম্বার 3 পিরিয়ডিক টেবিলে যদি পাশে থাকে তাহলে দেখো গ্রুপ 3 আর পিরিয়ড 6, তুমি দেখতে পারবে গ্রুপ 3 আর পিরিয়ড 6 এ ল্যান্থানাম বলে একটা এলিমেন্ট আছে, LA। পেয়েছি দেখতে? যদি পিরিয়ডিক টেবিলটা কাছে থাকে তাহলে দেখতে পাবে যে গ্রুপ 3 পিরিয়ড 6 এ নিচের দিকে যদি যায় স্ক্যান্ডিয়াম, হ্যাঁ, ইট্রিয়াম, ল্যান্থানাম, ওই ল্যান্থানাম যেটা আছে সেই ল্যান্থানামটাকে দেখবে বক্স করা বা স্টার করা আছে, আর নিচে বক্স করা আছে, ছক করা আছে, দেখবে একটা এরকম। সেখানে দেখবে কিছু এলিমেন্ট আছে একটা ঘরে, যেমন সিরিয়াম থেকে স্টার্ট হচ্ছে, CE, এটা নাম হচ্ছে সিরিয়াম। আর এই সিরিয়াম থেকে দেখবে সিরিয়াম, তারপরে আছে PR, তারপরে ND, সব নামগুলো আমারও এই মুহূর্তে বলতে পারছি না, SM, TB, LU, এরকম আছে দেখবে, আমি গ্যাপ দিয়ে দিয়ে বলেছি। হ্যাঁ, তাহলে সিরিয়াম থেকে লুটেসিয়াম, LU পর্যন্ত, CE থেকে LU 14টা এলিমেন্ট আছে দেখবে, 14 এলিমেন্ট, আমি গ্যাপ দিয়ে দিয়ে বলেছি। তাহলে সিরিয়াম থেকে লুটেসিয়াম পর্যন্ত তুমি যাও যদি, এইগুলোকে আগে বলে দিই, এদেরকে বলা হয় ল্যান্থানাইড। তাহলে সিরিয়ামের পরবর্তী, মানে ল্যান্থানামের পরবর্তী এলিমেন্ট সিরিয়াম থেকে লুটেসিয়াম, সেই সিরিয়াম থেকে লুটেসিয়াম পর্যন্ত 14টা এলিমেন্টকে বলা হয় ল্যান্থানাইড। এখন এইগুলোকে একই গ্রুপে রাখা হয়, সেম গ্রুপে এইগুলোকে রাখা হয়, আর পিরিয়ড হচ্ছে 6। তাহলে এদের তোমার পর্যায় সারণীতে যদি অবস্থান জিজ্ঞাসা করে, পজিশন জিজ্ঞাসা করে, তাহলে সবারই কিন্তু একই পজিশন, পিরিয়ড 6, গ্রুপ 6, গ্রুপ 3 আর A ব্লক এলিমেন্ট। সেই জন্য এদের ক্ষেত্রে আমি এদের পজিশন বার করতে দিইনি। তা এদের ক্ষেত্রে যেমন বাম দিক থেকে ডান দিকে আমরা দেখেছি রেডিয়াস ছোট হয়, রেডিয়াস কন্ট্রাকশন হয়, রেডিয়াসে ছোট হয়, স্কুইজ হয়ে যায় রেডিয়াসটা। ঠিক একই রকম ভাবে তুমি যদি সিরিয়াম থেকে লুটেসিয়াম পর্যন্ত যাও তাহলে অ্যাটমিক নাম্বার বাড়বে, অ্যাটমিক নাম্বার যদি বাড়ে তাহলে রেডিয়াস কি হবে, ছোট হবে, ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কারণ ইনক্রিজ করবে। এবার কোশ্চেনটা হচ্ছে ল্যান্থানাইড সংকোচন কাকে বলে? ল্যান্থানাইড সংকোচন বলা হয় ল্যান্থানামের পরবর্তী মৌল সিরিয়াম থেকে লুটেসিয়াম পর্যন্ত ল্যান্থানাইড যৌগের পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে সাথে ব্যাসার্ধ হ্রাস পায়। কি বললাম, যে ল্যান্থানাইডের উইথ ইনক্রিজিং অ্যাটমিক নাম্বার রেডিয়াস ডিক্রিজেস ফর ল্যান্থানাইড, দিস ইজ কল্ড ল্যান্থানাইড কন্ট্রাকশন অর F কন্ট্রাকশন। সেম জিনিসটা যদি অ্যাক্টিনাইডের ক্ষেত্রে হয়, অ্যাক্টিনাইড কাদের বলবো, অ্যাক্টিনাইড হচ্ছে ল্যান্থানামের নিচে দেখবে AC বলে একটা এলিমেন্ট আছে, AC, সেটা হচ্ছে গ্রুপ 3 পিরিয়ড 7, দেখবে AC বলে একটা এলিমেন্ট আছে, যেটা অ্যাক্টিনাম। সেই অ্যাক্টিনামের এই গ্রুপে আর এই পিরিয়ডে আরো 14টা এলিমেন্ট আছে।
সেটা হচ্ছে থোরিয়াম থেকে টিএইচ থেকে লরেন্সিয়াম এলআর পর্যন্ত, টিএইচ থেকে এলআর পর্যন্ত 14টা এলিমেন্ট আছে। এদেরকে বলা হয় অ্যাক্টিনাইডস, এদেরকে বলা ল্যান্থানাইডস, ওদেরকে বলা অ্যাক্টিনাইডস। তাহলে অ্যাক্টিনাইডস কাদের উপর? থোরিয়াম থেকে লরেন্সিয়াম, অ্যাক্টিনামের পরবর্তী। এদের ক্ষেত্রেও তুমি যদি থোরিয়াম থেকে লরেন্সিয়াম পর্যন্ত যাও, উইথ ইনক্রিজিং অ্যাটমিক নাম্বার রেডিয়াস ডিক্রিজ করবে, তাদের বলবো অ্যাক্টিনাইড কন্ট্রাকশন, অ্যাক্টিনাইড সংকোচন। তাহলে ল্যান্থানাইড সংকোচন কাকে বলে, অ্যাক্টিনাইড সংকোচন কাকে বলে জেনে গেলাম। এবার এদের রিজনটা দেখো কেন রেডিয়াসটা ছোট হয়। সেম রিজন। যদি আমি বলি যে অ্যাটমিক নাম্বার যদি বাড়তে শুরু করে তাহলে কি হবে? ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বাড়তে শুরু করবে, কারণ সেম গ্রুপেই সবাই আছে। এইখানে যে ইলেকট্রনগুলো ফিল আপ হয়, সেই ইলেকট্রনগুলো ল্যান্থানাইডের ক্ষেত্রে 4f অরবিটালে ফিল আপ হয়। 4f আর একটা অরবিটাল আছে 5d অরবিটাল। তাহলে 4f আর 5d, তাহলে 4f এর পরে 5d আছে, তারপরে আছে 5s। যদি এদের সাধারণ ইলেকট্রন বিন্যাস লেখা হয় ল্যান্থানাইডের, তাহলে ফর্মুলাটা হচ্ছে n-2f 1 থেকে 14, n-1d 0 থেকে 1, আর ns2। দেখতে পেলাম যে ল্যান্থানাইডের এফ ব্লক এলিমেন্টের, অ্যাকচুয়ালি এটা এফ ব্লক এলিমেন্টের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন, সাধারণ ইলেকট্রন বিন্যাস এফ ব্লক এলিমেন্টের ক্ষেত্রে যদি ল্যান্থানাইড হয় তাহলে এন এর ভ্যালু হয়ে যাবে 6। যদি এন এর ভ্যালু 6 হয় তাহলে ফর্মুলাটা আমরা কি লিখবো, ইলেকট্রন বিন্যাসটা কি লিখবো? 4f 1 থেকে 14 আর 5d আর 6s। এবার 5d 0 থেকে 1 লিখছি কেন? তুমি দেখবে এদের ক্ষেত্রে যখন ইলেকট্রন বিন্যাসগুলো তুমি যদি বই থেকে দেখো, দেখবে দিয়ে একটা ইলেকট্রন থাকছে, 0 বা 1টা। এবার তোমাদেরকে যদি কোশ্চেন করা হয় এফ অরবিটালের আবরণী প্রভাব কেমন, শিল্ডিং ইফেক্ট কেমন এফ অরবিটালের, এফ অরবিটালের শিল্ডিং ইফেক্ট বলো কেউ যদি, কেমন হয়? ভালো হয় না খারাপ হয়? এফ অরবিটালের শিল্ডিং ইফেক্ট, স্ক্রিনিং ইফেক্ট খারাপ হয়, ভেরি ভেরি পুয়ার হয়। এবার এটা যেন নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের আমি দেখতে পাচ্ছি যে এফ অরবিটালে ইলেকট্রন ফিল আপ হচ্ছে, যেমন সিরিয়ামের ক্ষেত্রে দেখবে, তারপরে লরেন্সিয়াম পর্যন্ত যাবে, সবগুলো এফ অরবিটালে ফিল আপ হচ্ছে। 1 থেকে 14 এফ এ ফিল আপ হচ্ছে, ডি তে ফিল আপ হচ্ছে না। ডি এর দুটো ক্ষেত্রে শুধু ডি তে ফিল আপ হয়, 2 থেকে 3টের ক্ষেত্রে, বাকি সবগুলোর ক্ষেত্রে এফ এ ফিল আপ হয়। এই যে এফ অরবিটালে যদি ফিল আপ হয়, এফ এর তো আবরণী প্রভাব নেই, খুব কম। তাহলে এফ এর যদি শিল্ডিং ইফেক্টটা খুব কম হয়, তাহলে নিউক্লিয়াসে প্রোটন নাম্বার ইনক্রিজ করছে। কিন্তু দেখো সিরিয়াম থেকে লরেন্সিয়াম লুটেসিয়াম পর্যন্ত প্রোটন নাম্বার ইনক্রিজ করছে, কিন্তু সব ইলেকট্রনগুলো এফ অরবিটালে ফিল আপ হচ্ছে। আর এফ অরবিটালে আবরণী প্রভাব কম হওয়ার জন্য নিউক্লিয়াসের ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কি হবে? বেড়ে যাবে, আকর্ষণ বল বেড়ে যাবে, তাহলে সাইজটা ছোট হতে হতে যাবে। বুঝলাম ব্যাপারটা? ল্যান্থানাইড সংকোচনের কারণ যদি তোমাকে জিজ্ঞাসা করে রিজন অফ ল্যান্থানাইড কন্ট্রাকশন, তুমি বলবে জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন অফ ল্যান্থানাইড, এটা লিখে দিলে ল্যান্থানাইড। দিয়ে বলবে ফর ল্যান্থানাইড ইলেকট্রনস আর ফিল ইন এফ অরবিটাল rather than d orbital, as the screening effect of f orbital is very poor. Therefore, effective nuclear charge increases with increasing atomic number. That's why radius is contract, radius is squeezed, the size of the element decreases. তাহলে কি বললাম? ল্যান্থানাইডের সাধারণ ইলেকট্রন বিন্যাস এটা। এখন ল্যান্থানাইডের ক্ষেত্রে, সিরিয়াম থেকে লুটেসিয়ামের ক্ষেত্রে ইলেকট্রনগুলি এফ অরবিটালে ফিল আপ হয়, এফ অরবিটালে প্রবেশ করে ডি অরবিটালের পরিবর্তে। ফলে ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বৃদ্ধি পায়, যেহেতু এফ এর আবরণী প্রভাব খুব কম, তার ফলে ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে আকর্ষণ বৃদ্ধি পায় এবং আকার ছোট হয়। এখানে আরেকটা কথা আমি বলে দিই,
যে লাস্টে যে সেলটা থাকে সেটাকে কি বলেছিলাম, কি সেল বলে? ভ্যালেন্স সেল বা যোজ্যতা কক্ষ বলে। এই ভ্যালেন্স সেলের পরে যে সেলটা থাকে একে বলা হয় পেনাল্টিমেট সেল। কি বলে বললাম? পেনাল্টিমেট সেল। ঠিক আছে, তাহলে যোজ্যতা কক্ষ বা ভ্যালেন্স সেলের পরে যে সেলটা থাকে তাকে বলা হয় পেনাল্টিমেট সেল। PNULTIMAT, পেনাল্টিমেট সেল। আর পেনাল্টিমেট সেলের ভেতরে যে থাকে তাকে বলা হয় অ্যান্টি পেনাল্টিমেট বা প্রি পেনাল্টিমেট, তুমি যা বলবে, অ্যান্টি পেনাল্টিমেটটাই বইতে পাবে। ঠিক আছে, অ্যান্টি বা প্রি পেনাল্টিমেট সেল বলা হয়। তা বা বললাম PRE, প্রি মানে আগের, পেনাল্টিমেটের আগের সেল। ঠিক আছে, তাহলে আমি যদি তোমাকে এখন কোশ্চেন করি যে ল্যান্থানাইডের ক্ষেত্রে পেনাল্টিমেট সেল কোনটা, কোন অরবিটালটাকে বলবো পেনাল্টিমেট অরবিটাল ল্যান্থানাইডের ক্ষেত্রে? 5D। ল্যান্থানাইডের ক্ষেত্রে হচ্ছে এটা 5D। আর অ্যান্টি পেনাল্টিমেট কোনটা? 4F। তাহলে তুমি বইতে পড়তে পড়তে এই কথাটা পেতে পারো যে ল্যান্থানাইডের ক্ষেত্রে ইলেকট্রনগুলো অ্যান্টি পেনাল্টিমেট সেলে প্রবেশ করে। এই কথাটা তুমি বইতে পড়াশোনা করতে গিয়ে দেখতে পারবে, তখন বুঝতে পারবে না বলে এই কথাটা বলে দিলাম। তাহলে ল্যান্থানাইডের ক্ষেত্রে ইলেকট্রনগুলো অ্যান্টি পেনাল্টিমেট মানে 4F অরবিটালে ফিল আপ করে। কিছু ব্যতিক্রম আছে যেখানে 5D তেও প্রবেশ করে, সেই জন্য 0 থেকে 1 লিখেছি। তাহলে 4F এর যেহেতু আবরণী প্রভাব খুব কম, শিল্ডিং ইফেক্ট খুব পুয়ার, তাই নিউক্লিয়াসে যে অ্যাট্রাকশনটা আছে সেইটা কিন্তু ভ্যালেন্স সেল খুব বেশি ফিল করে, কারণ এফের তো কোনো আবরণী প্রভাবই নেই আর ডিতে খুব একটা ইলেকট্রন থাকে না, তাই খুব ছোট হয়ে যায়। তাহলে এটা হচ্ছে রিজন ফর ল্যান্থানাইড কন্ট্রাকশন। বোঝাতে পেরেছি? অ্যাক্টিনাইড কন্ট্রাকশনের ক্ষেত্রে আমরা বলতে পারবো সেম রিজন। সেখানে 5F অরবিটালে প্রবেশ করে ইলেকট্রনগুলো, সেখানে অ্যান্টি পেনাল্টিমেট সেলটা হচ্ছে 5F, সেই 5F এ প্রবেশ করে। তাহলে এরও কিন্তু আবরণী প্রভাব খুব কম, তাই নিউক্লিয়াস থেকে শেষ কক্ষের আকর্ষণ ক্ষমতা অনেক বেড়ে যাবে, আকর্ষণ বেশি করবে, তাই সাইজটা খুব ছোট হবে। তাহলে বুঝতে পারলাম ল্যান্থানাইড সংকোচন কাকে বলে, অ্যাক্টিনাইড সংকোচন কাকে বলে, আর ল্যান্থানাইড সংকোচনের কারণ আর অ্যাক্টিনাইড সংকোচনের কারণ বলে দিলাম। ঠিক আছে? আচ্ছা, এবার যেটা বলবো সেটা আর একটা নতুন প্রপার্টির কথা বলবো। নতুন প্রপার্টি, সেই প্রপার্টিটার নাম আগে জেনে নিই একটু। মাধ্যমিক লেভেলে পড়েছি আমরা, কিন্তু এখানে আরো ডিটেলসে পড়বো, অনেক বেশি ডিটেলসে পড়বো। সেই প্রপার্টিটার নাম হচ্ছে, অনেকগুলো নাম আছে, প্রথম নাম হচ্ছে আয়োনাইজেশন এনার্জি। আমি এই নামটা দিয়েই আর কি ডিসকাস করব। আয়োনাইজেশন এনার্জি, যেটাকে শর্ট ফর্মে আমি বলবো I.E। আচ্ছা, আর কি কি নাম আছে সব নামগুলো বলে দিই। একটা নাম বললাম আয়োনাইজেশন এনার্জি, যাকে বাংলায় বলা হয় আয়নায়ন শক্তি। আয়নায়ন শক্তি, যারা বাংলায় লিখবে তারা আয়নায়ন শক্তি বলেই কথাটাকে আলোচনা করবে বারবার। আর কি কি নাম আছে? নাম আছে আয়নীয় ভবন বিভব, আয়োনাইজেশন পোটেনশিয়াল, অনেক বইতে IP বলেও লেখা হয়। আর কি নাম আছে? আয়নীয় ভবন এনথালপি, আয়োনাইজেশন এনথালপি, এতগুলো নাম আছে। ঠিক আছে, আমি আয়োনাইজেশন এনার্জিটাই বলবো। আয়োনাইজেশন এনার্জির সংজ্ঞা আমরা মাধ্যমিক লেভেলে কিন্তু পড়ে নিয়েছি, আমি নিজেই পড়িয়েছি আমাদের স্কুলে। তবে তোমাদের মধ্যে যদি কাউকে আমি জিজ্ঞাসা করি যে আয়োনাইজেশন এনার্জি কাকে বলে, ডেফিনেশনটা কেউ আমাকে দিতে পারবে একটু?
আমি ডেফিনেশনটা বলি, হ্যাঁ, সেটা হচ্ছে, ভেবে না আমি বললাম এক, না ঠিক ঠিক আছে আমি বলছি সেটা। ভেবে না একটা পরমাণু আছে, একটি পরমাণু বলছি, একটি, একটি মানে তাকে বলা হয় বিচ্ছিন্ন, বিচ্ছিন্ন, আইসোলেটেড বলা হয়, আইসোলেটেড। তাহলে একটি বিচ্ছিন্ন পরমাণু, আইসোলেটেড মলিকিউল, অ্যাটম একটা, যদি গ্যাসীয় অবস্থায় থাকে, গ্যাসীয়। আর একটা কথা বলবো, সেটা হচ্ছে গ্রাউন্ড স্টেটে যদি থাকে, যাকে বলা হয় ভূমি স্তরে, গ্রাউন্ড স্টেট। গ্রাউন্ড স্টেট মানে আমি বলেছি তোমাদের গ্রাউন্ড স্টেট কাকে বলা হয়। তাহলে তিনটে পয়েন্ট। এক নাম্বার পয়েন্ট হচ্ছে যে বিচ্ছিন্ন হতে হবে, আইসোলেটেড হতে হবে, গ্যাসীয় অবস্থায় থাকতে হবে, গ্যাসীয় স্টেটে, আর ভূমি স্তরে বা গ্রাউন্ড স্টেটে থাকতে হবে। গ্রাউন্ড স্টেট মানে যেন আমি একটা পরমাণুকে যদি কোনো রকম শক্তি প্রয়োগ না করি, কোনো রকম এনার্জি সাপ্লাই না করি, তাহলে সেই স্টেটটাকে বলা হয় গ্রাউন্ড স্টেট। তাহলে আমি বললাম যে একটা পরমাণু আছে, সেটা কি শর্ত বললাম? তিনটে শর্ত। বিচ্ছিন্ন মানে একটাই আছে, গ্যাসীয় অবস্থায় আছে, আর ভূমি স্তরে আছে। এই অবস্থায় থাকাকালীন সেই পরমাণুর শেষ কক্ষে যে ইলেকট্রনটা আছে, লাস্ট সেলে, ভ্যালেন্স ইলেকট্রন যাকে বলা হয়, শেষ কক্ষে যে ইলেকট্রনটা আছে, আর কিছু কিছু বইতে বলা হচ্ছে লুজলি বাউন্ডেড, মোস্ট লুজলি বাউন্ডেড, সবচেয়ে আলগাভাবে যে ইলেকট্রনটা লেগে আছে কক্ষকে, সেটাকে তুমি যদি শক্তি প্রয়োগ করে, শক্তি প্রয়োগ করে এনার্জি দিয়ে ইলেকট্রনটাকে রিমুভ করে দাও, ইলেকট্রনটাকে বের করে নিয়ে আসো, তাহলে সেই শক্তিটাকে, যে শক্তি প্রয়োগ করে ইলেকট্রনটাকে বের করে নিয়ে আসবে, সেই শক্তিটাকে বলা হয় আয়োনাইজেশন শক্তি বা আয়নায়ন শক্তি, আয়োনাইজেশন এনার্জি। আর একটা কথা বলা হয়, তুমি যদি সেই পরমাণুটাকে ধরো এম, এম এর ব্র্যাকেটে লিখলাম জি, এম এর তিনটে কন্ডিশন কি? একটা কন্ডিশন হচ্ছে যে একা, এম আইসোলেটেড, ওয়ান, একটা অ্যাটম। 2 নম্বর হচ্ছে গ্যাসিয়াস, দেখো ব্র্যাকেটে জি লিখেছি। আর 3 নম্বর হচ্ছে গ্রাউন্ড স্টেট, মানে কোন রকম এনার্জি একে সাপ্লাই করিনি। এখন এখান থেকে তুমি যদি শক্তি প্রয়োগ করে, শক্তি দিয়ে এনার্জি রিকোয়ার্ড, যে এনার্জিটা রিকোয়ার্ড বা যে এনার্জিটা তুমি সাপ্লাই করে একটা ইলেকট্রনকে রিমুভ করবে, কোথা থেকে রিমুভ করবে? ভ্যালেন্স সেল থেকে, লাস্ট সেল থেকে মোস্ট লুজলি বাউন্ডেড ইলেকট্রন, তাহলে সেটা কোথায় চলে যাবে? এম প্লাস হয়ে যাবে, এম প্লাস ক্যাটায়ন হয়ে যাবে, মোনো পজিটিভ গ্যাসিয়াস ক্যাটায়ন হয়ে যাবে। আর যে শক্তিটা প্রয়োজন হয় সেই শক্তিটাকে বলা হয় আয়োনাইজেশন এনার্জি বা ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি, প্রথম আয়োনাইজেশন এনার্জি। তাহলে সংজ্ঞাটা কি হলো একটু বাংলায় বলি, যে কোন বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণুর ভূমিস্তরে থাকাকালীন শেষ কক্ষ থেকে যে ইলেকট্রনটা শিথিলভাবে আছে, সেই ইলেকট্রনটাকে অপসারিত করতে ন্যূনতম যে শক্তি প্রয়োজন হয়, আচ্ছা, অপসারিত করে একক ধনাত্মক ক্যাটায়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়, তাকে বলা হয় আয়োনাইজেশন এনার্জি। তাহলে কি বললাম? আইসোলেটেড গ্যাসিয়াস গ্রাউন্ড স্টেট এলিমেন্ট থেকে, লাস্ট সেল থেকে, ভ্যালেন্স সেল থেকে মোস্ট লুজলি বাউন্ডেড ইলেকট্রনকে আমি যদি বের করে দিই, তাহলে সেটা যখন বের করে দেবো, রিমুভ করে দেবো, তাহলে সেটা গ্যাসিয়াস মোনোপজিটিভ ক্যাটায়নে পরিণত হয়ে যাবে। যে এনার্জিটা রিকোয়ার্ড হয় সেই এনার্জিটাকে বলছি আমি আয়োনাইজেশন এনার্জি বা ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি। মনে রাখবে এখানে এনার্জি রিকোয়ার্ড হয়, প্রয়োজন হয়, ঠিক আছে, এটা মনে রাখবে। আর যদি কোনো জায়গায় শক্তির প্রয়োজন হয় সেটাকে ধনাত্মক শক্তি মনে করা হয়, পজিটিভ শক্তি মনে করা হয়। তাহলে আয়োনাইজেশন যে এনার্জিটা পাবো
সেটা পজিটিভ পাবো না নেগেটিভ পাবো? ভ্যালুটা পজিটিভ পাবো। এবার আমাদের মধ্যে কেউ যদি বুঝতে পারোনি তাহলে আমাকে বলবে যে স্যার আমি বুঝতে পারিনি আয়নাইজেশন এনার্জি কি। তাহলে ফার্স্ট আয়নাইজেশন এনার্জি বা আয়নাইজেশন এনার্জি কাকে বলে জেনে গেলাম। আচ্ছা, আমি এর ইউনিটটা বলে দিচ্ছি। এর ইউনিটটা হচ্ছে, অনেকগুলো ইউনিট আছে, তার মধ্যে তুমি যেটা ব্যবহার করতে পারো সেটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম। এনার্জির ইউনিট এগুলো, শক্তির একক। বা করতে পারি আমি কিলো ক্যালোরি পার মোল, MOL মোল লিখলেই হবে, বা কিলো জুল পার মোল, এই ইউনিটগুলো ব্যবহার করতে পারি আমি, শক্তির একক। আচ্ছা, যদি একটা ইলেকট্রন বের করি আমি, তাহলে সেটা M প্লাস হয়ে যাবে। সেটাকে বলছি আমি I.E, নিচে লিখলাম 1, ফার্স্ট আয়নাইজেশন এনার্জি। আবার যদি আমি আরেকটা ইলেকট্রন বের করতে চাই তাহলে কি হবে? M প্লাস থেকে কোথায় যাবে বলো? M2 প্লাস। তাহলে সেটাকে বলবো সেকেন্ড আয়নাইজেশন এনার্জি, ব্র্যাকেটের নিচে লিখলাম 2। ঠিক একই রকম ভাবে যদি থার্ড আয়নাইজেশন এনার্জি লিখি তাহলে কি হবে? M2 প্লাস থেকে কোথায় যাবে? M3 প্লাসে যাবে। এটাকে বলছি থার্ড আয়নাইজেশন এনার্জি বা I.E3। একটা ইলেকট্রন, দুটো ইলেকট্রন, তিনটে, এগুলো বলা হয় সাকসেসিভ আয়নাইজেশন এনার্জি। সাকসেসিভ আয়নাইজেশন এনার্জি। এখন আমার কোশ্চেন বা পরীক্ষায় একটা কোশ্চেন দেয় যে কোন মৌলের দ্বিতীয় আয়নাইজেশন এনার্জি, সেকেন্ড আয়নাইজেশন এনার্জি প্রথম আয়নাইজেশন এনার্জি থেকে কি হবে? বেশি হবে না কম হবে বলো দেখি? কোন মৌলের দ্বিতীয় আয়নাইজেশন এনার্জি প্রথম আয়নাইজেশন এনার্জি থেকে বেশি হবে। সেকেন্ড আয়নাইজেশন এনার্জি ফার্স্ট আয়নাইজেশন এনার্জি থেকে বেশি হবে কেন? এরকম কোশ্চেন দিতে পারে। হোয়াই ফর এ এলিমেন্ট সেকেন্ড আয়নাইজেশন এনার্জি ইজ গ্রেটার দ্যান ফার্স্ট আয়নাইজেশন এনার্জি। তাহলে কোন মৌলের দ্বিতীয় আয়নায়ন বিভবের মান প্রথম আয়নায়ন বিভব থেকে বেশি হয় কেন? বা এই কোশ্চেনটা যদি বড় করে বলি তাহলে এরকম হয়ে যাবে যে ফার্স্ট আয়নাইজেশন এনার্জির থেকে সেকেন্ডটা বেশি, সেকেন্ডের থেকে থার্ডটা বেশি, থার্ডের থেকে ফোর্থটা বেশি, এরকম করে যাবে, তাই তো? তাহলে আমাকে কেউ অ্যান্সার দিতে পারবে যে কেন ফার্স্ট আয়নাইজেশন এনার্জির থেকে সেকেন্ড আয়নাইজেশন এনার্জির ভ্যালু বেশি হবে? আমি বলি দেখো, প্রথম ইলেকট্রনটা যখন আমি বের করে নেব, তারপরে দ্বিতীয় যখন বের করব তখন একটাই বের করব। তৃতীয় ইলেকট্রন বের করা মানে কিন্তু একটাই বের করা, তিনটে নয়। কিন্তু আবার দেখো যে জুয়েল যে কথাটা বললো যে যখনই একটা ইলেকট্রন বেরিয়ে যাবে তখন কিন্তু, আমি যেমন এক্সাম্পল দিচ্ছি না, আমি বললাম এম এর 10টা প্রোটন ছিল, 10টা ইলেকট্রন ছিল, কিন্তু যখন আমি এম থেকে এম প্লাসে যাচ্ছি আমি বলছি কি শোনো, যে আমি বললাম এম এর 10টা প্রোটন আর 10টা ইলেকট্রন ছিল, এগুলো প্রোটন। হ্যাঁ, যেটা বলছিলাম যে যখন তোমার একটা ইলেকট্রন বেরিয়ে যায় কোনো মৌল থেকে, তাহলে প্রোটন সংখ্যা কি হয়? প্রোটন সংখ্যা সেম থাকে, ইলেকট্রন সংখ্যা কমে গেলেও প্রোটন সংখ্যা কিন্তু সেম থাকে। তাহলে একটা কথা জুয়েল বললো খুব ভালো, যে ইলেকট্রন পিছু কার্যকরী আকর্ষণ বল বৃদ্ধি পায়। মানে পার ইলেকট্রন আগে যে অ্যাট্রাকশনটা ছিল, ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ যা ছিল বেড়ে যাবে। ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ যদি বেড়ে যায় অ্যাট্রাকশন বেড়ে যাবে, আর যদি অ্যাট্রাকশন বেড়ে যায় তাহলে ইলেকট্রনকে রিমুভ করা ইজি হবে না ডিফিকাল্ট হবে? ইলেকট্রনকে বের করা সহজ হবে না কঠিন হবে? ডিফিকাল্ট হবে, কঠিন হবে। তাহলে বেশি শক্তি প্রয়োজন হবে। কি বললাম, যেমন এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছিলাম, মানে একটা মৌল আছে, একটা অ্যাটম আছে, তার 10টা প্রোটন ছিল আর 10টা ইলেকট্রন ছিল। এবার এখান থেকে তুমি যখন এম প্লাসে যাবে তখন কিন্তু দেখো ইলেকট্রন নাম্বার কমে গেছে 9টা, কিন্তু প্রোটন 10টাই আছে। তাহলে ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কিন্তু বেড়ে গেছে। এরপরে যখন তুমি আবার একটা ইলেকট্রন রিমুভ করবে তাহলে এইখান থেকে ইলেকট্রন রিমুভ করা বেশি ডিফিকাল্ট, কারণ এখানে আগে 10টা প্রোটনকে 10টা ইলেকট্রন অ্যাট্রাকশন করছিল।
এখন 9টা ইলেকট্রনকে 10টা প্রোটন অ্যাট্রাকশন করছে, এখানে ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ অনেক বেশি, জেড স্টার অনেক বেশি। তাহলে এখান থেকে যদি ইলেকট্রন বের করতে চাও, M2+ যেতে চাও, তাহলে কিন্তু অনেক বেশি এনার্জি লাগবে। তাই আয়োনাইজেশন এনার্জি 2, আয়োনাইজেশন এনার্জি 1 থেকে কি হবে, বেশি হবে। বুঝতে পারলাম ব্যাপারটা? কেউ যদি বুঝতে না পারো আমাকে বলবে। তাই একই রকম ভাবে তুমি যত ইলেকট্রন বের করতে থাকবে তত কি হবে, ইলেকট্রন সংখ্যা কমলেও প্রোটন সংখ্যা সেম, ফলে জেড স্টারটা বাড়তে বাড়তে যাবে। অর্থাৎ ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ যদি ইনক্রিজ করে পার ইলেকট্রন, তাহলে অ্যাট্রাকশন ইনক্রিজ করবে। অ্যাট্রাকশন যদি ইনক্রিজ করে তাহলে ইলেকট্রনকে রিমুভ করাটা ডিফিকাল্ট হবে, বেশি শক্তির প্রয়োজন হবে। তাহলে সবাই বুঝতে পেরেছি যে কেন সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি ইজ গ্রেটার দ্যান ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি। ঠিক আছে? থার্ড আয়োনাইজেশন এনার্জি আবার গ্রেটার দ্যান সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি, গ্রেটার দ্যান ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি, সাধারণত এটাই হয়। এখন আমি একটা পয়েন্ট বলবো যে আয়োনাইজেশন এনার্জি কি কি বিষয়ের উপর নির্ভর করে, কি কি ফ্যাক্টরের উপর আয়োনাইজেশন এনার্জি ডিপেন্ড করে, সেই ফ্যাক্টর গুলো বলবো, খুব ইম্পর্টেন্ট। 1 নাম্বার পয়েন্ট, 1, 2 করে বলছি, বড় করে লেখা আছে বইতে, আমি ছোট করে বলছি, যে জেড স্টারের উপর কিভাবে নির্ভর করে। জেড স্টার, আমি বললাম আয়োনাইজেশন এনার্জি জেড স্টারের উপর কিভাবে নির্ভর করে। কেউ যদি কোশ্চেন করা হয় যে একটা মৌল বা একটা মৌলের পরমাণু জেড স্টার হচ্ছে, বোঝানোর জন্য বলছি 10, আর একটা এলিমেন্ট যার জেড স্টার হচ্ছে 8, তাহলে এবার আমাকে বলো যে কোন মৌলটার ক্ষেত্রে, এ মৌল আর বি মৌল, কোন মৌলটার ক্ষেত্রে ইলেকট্রন বের করা সহজ হবে আর কোন মৌলের ক্ষেত্রে ইলেকট্রন বের করা কঠিন হবে। এইটটা সহজ হবে, যে 10টা কঠিন হবে। সবাই বুঝলাম? মেয়েগুলো বুঝলাম? তাহলে আমি বলতে পারি যে আয়োনাইজেশন এনার্জি প্রপোর্শনাল টু জেড স্টার। কোন মৌলের নিউক্লিয়ার চার্জ যদি, ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ যদি বাড়ে, বৃদ্ধি পায়, তাহলে তার আয়োনাইজেশন এনার্জি বেশি হবে। এটা কেউ বুঝতে না পারলে বলবে আমাকে। আমি বললাম যদি তোমার কোন মৌলের ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেড়ে যায়, নিউক্লিয়াসের কার্যকরী আধান বৃদ্ধি পায়, তাহলে আয়োনাইজেশন এনার্জি বেড়ে যাবে। কারণ এখানে উপরেই দেখো না যে এম এর ক্ষেত্রে জেড স্টার যা ছিল, M+ এর ক্ষেত্রে জেড স্টার বৃদ্ধি পেয়ে গেছে, বেশি হয়ে গেছে। তাহলে যদি বেশি হয়ে যায় তাহলে অ্যাট্রাকশন বেশি, অ্যাট্রাকশন যদি বেশি হয় ইলেকট্রনকে বের করতে বেশি শক্তির প্রয়োজন হবে, আয়োনাইজেশন এনার্জি বেশি লাগবে। 2 নাম্বার পয়েন্ট, রেডিয়াসের সাথে কিভাবে নির্ভর করে সেটা বলছি। তোমাকে কোশ্চেন করা হলো যে একটা ছোট পরমাণু আছে বা যার রেডিয়াস ছোট, আর একটা পরমাণু বড় আছে যার রেডিয়াস বড়। তাহলে আমি যদি বলি ছোট পরমাণুর শেষ কক্ষ থেকে ইলেকট্রন বের করবে আর বড় পরমাণু সেখান থেকে একটা ইলেকট্রন বের করবে, কোনটা সহজে বের করতে পারবে? বড়টা থেকে সবাই সহজে বের করতে পারো। সবাই বুঝতে পারলাম? আলিশা আর ফামিদা বুঝতে পারছি কোশ্চেনটা? কে আলিশা বুঝতে পারেনি? তাহলে দেখো এইখানে যেহেতু ডিস্টেন্সটা কম আছে নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে, তাহলে অ্যাট্রাকশনটা বেশি। আর এখানে ডিস্টেন্সটা বেশি আছে তাহলে অ্যাট্রাকশনটা কম। যদি পজিটিভ চার্জের অ্যাট্রাকশনটা ইলেকট্রনের প্রতি কম হয় তাহলে ইজিলি ইলেকট্রন রিমুভ করবে। তাহলে আমি কি লিখবো? আয়োনাইজেশন এনার্জি প্রপোর্শনাল না ইনভার্সলি প্রপোর্শনাল টু আর, কি হবে? ডাইরেক্টলি প্রপোর্শনাল না ইনভার্সলি প্রপোর্শনাল? 1/r হবে, 1/r। তাহলে যত সাইজ ছোট হবে তত আয়োনাইজেশন এনার্জি বেশি হবে। ঠিক আছে? যত সাইজ ছোট হবে তত অ্যাট্রাকশন বেশি হবে নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে, ইলেকট্রনকে রিমুভ করা তত কঠিন হবে, আয়োনাইজেশন এনার্জির মান তত বেশি হবে।
এরপরে 3 নাম্বার পয়েন্টটা একটু ভালো করে শুনবে মন দিয়ে। আবরণী প্রভাবের উপর নির্ভর করছে কি হবে, স্ক্রিনিং ইফেক্ট। স্ক্রিনিং ইফেক্টের উপর কি হবে ডিপেন্ড করে, বা স্ক্রিনিং পাওয়ারের উপর, মানে সিগমার উপর কি হবে ডিপেন্ড করে। কোশ্চেনটা মন দিয়ে শুনবে। তোমাকে আমি এখানে লিখেছি নিউক্লিয়াস, নিউক্লিয়াসের পরে এখানে একটা সেল লিখেছি কক্ষ, সেটা এস কক্ষ। আর তারপরে একটা সেল লিখেছি, সেখান থেকে ইলেকট্রনটাকে রিমুভ করব। আর একটা এক্সাম্পল দিচ্ছি, এটা ভেবে নাও নিউক্লিয়াস, আর এইখানে তোমার আছে ভেবে নাও ডি কক্ষ, ডি কক্ষক, আর তারপরে একটা ইলেকট্রন আছে, আর এইখান থেকে বের করব। তার মানে একটা ভ্যালেন্স ইলেকট্রনকে সিল্ড করে রেখেছে, স্ক্রিন করে রেখেছে এস অরবিটাল, আর একটাকে রেখেছে স্ক্রিন করে ডি অরবিটাল। এখন আমার কোশ্চেন হচ্ছে যে কোনটার আবরণী প্রভাব বেশি, এস এর না ডি এর? এস এর আবরণী প্রভাব বেশি, যে ডি বলছে সে ভুলে গেছে। এস এর আবরণী প্রভাব সব থেকে বেশি, তারপরে পি, তারপরে ডি, তারপরে এফ। এখন আমাকে বলে দাও দেখি কোন ইলেকট্রনটাকে ইজিলি রিমুভ করব, এইটার ক্ষেত্রে ইজিলি বেরোবে না এইটার ক্ষেত্রে ইজিলি বেরোবে? 1 নম্বরের ক্ষেত্রে তাড়াতাড়ি বেরোবে সহজে, না 2 নম্বরের ক্ষেত্রে? 1 নম্বরের ক্ষেত্রে সহজে বেরোবে না 2 এর ক্ষেত্রে সহজে বেরোবে? 2 এর ক্ষেত্রে। একজনা বলছে 2 নম্বরের ক্ষেত্রে, আর কেউ বলছে কিছু? সেকেন্ডের ক্ষেত্রে দুজন বললো সহজে ইলেকট্রন বেরোবে। আচ্ছা সবাই শোনো, 2 নাম্বারটা ভুল, 2 নাম্বারটা ভুল। কারণ ভালো করে শোনো, ভালো করে শোনো, এস অরবিটালটার স্ক্রিনিং পাওয়ার কি অনেক বেশি? তো যদি হয় না, এটা যদি খুব বেশি পাওয়ারে স্ক্রিন করে দেয়, যদি স্ক্রিন পাওয়ার খুব বেশি হয়, তাহলে নিউক্লিয়াসের চার্জটা ফিল করতে পারবে কি পারবে না? পারবে না, কম পারবে। আর এইখানে যদি ডি অরবিটাল স্ক্রিন করে তাহলে কি বেশি ইফেক্ট, বেশি ফিল করতে পারবে, কারণ ডি এর তো আবরণী প্রভাব নেই, কম আছে। তাহলে এখানে অ্যাট্রাকশন বেশি। কি বললাম? এখানে অ্যাট্রাকশন বেশি, আর এখানে অ্যাট্রাকশন কম। যারা বুঝতে পারোনি মেয়েগুলোকে বলছি, নিউক্লিয়াসের চার্জ বেশি একে অ্যাট্রাক্ট করবে না, কারণ সিল্ড করেছে কে? এস, আর একে সিল্ড করেছে ডি। তাহলে মনে রাখো যে এস এর সিগমা কি, এস এর সিগমা তো বেশি। তাহলে সিগমা যদি বেশি হয় তাহলে আয়নাইজেশন এনার্জি কি হবে? কমবে। 1/σ, এই ফর্মুলাটা লিখে রাখো আগে। আয়নাইজেশন এনার্জি 1/σ। যার স্ক্রিনিং পাওয়ার বেশি তার পরবর্তী কক্ষ থেকে ইলেকট্রন বার করা তত সহজ। পরবর্তী বলেছি কিন্তু, সেই কক্ষ বলিনি। কি বললাম? যার স্ক্রিনিং পাওয়ার বেশি তার পরবর্তী ইলেকট্রনকে বের করে নিয়ে আসা সহজ। তাহলে আয়নাইজেশন এনার্জি কম হবে। কেউ যদি বুঝতে না পারে, একটা এক্সাম্পল দিচ্ছি। ভেবে নাও তুমি একটা বাড়ি, একটা রুমে বসে আছো, এই রুমটাতে বসে পড়াশোনা করছো, ঠিক আছে? এই রুমটাতে বসে পড়াশোনা করছো, আর পাশের রুমে ভেবে নাও তোমার বাবা আছে, এটা তুমি। এইখানে একটা যদি পর্দা দিয়ে দিই আমি, আর সেই পর্দাটা যদি মোটা পর্দা হয়, তাহলে তোমার বাবাকে তুমি দেখতে পাচ্ছ না। তাহলে বাবাকে যদি দেখতে না পারো, তাহলে কি তুমি পড়াশোনা করবে? ফাঁকি বেশি মারবে না তুমি? যদি পর্দাটা মোটা পর্দা থাকে আর বাবা যদি তোমাকে দেখতে না পারে, তাহলে তুমি ফাঁকি বেশি মারবে। ফাঁকি মারা সহজ এখানে। তার মানে যদি এস অরবিটালটা আমি যদি স্ক্রিন করে দিই, তাহলে নিউক্লিয়াসের চার্জটা এই ইলেকট্রন দেখতে পাচ্ছে না, ফিল করতে কম পাচ্ছে, তাহলে ফাঁকি মারা সহজ, ইজিলি রিমুভ করতে পারবে। আয়নাইজেশন এনার্জি লো। আচ্ছা আমি যদি পর্দা না থাকে, বা পর্দাটা তুলে দিই, বা মশারি খাটিয়ে দিই, হালকা পর্দা রাখি, তাহলে তুমি বাবাকে দেখতে পারবে, বাবা তোমাকে দেখতে পারবে। এখন ফাঁকি মারা কি সহজ? এখন কিন্তু ফাঁকি মারা সহজ নয়, ফাঁকি মারা কঠিন হয়ে গেছে। এখন এই ইলেকট্রনটাকে ইজিলি রিমুভ করতে পারবে না, কারণ সে নিউক্লিয়াসের চার্জটাকে বেশি ফিল করছে, নিউক্লিয়াসটাকে বেশি অ্যাট্রাকশনে
অ্যাট্রাক্ট করছে, বেশি পাওয়ারে অ্যাট্রাক্ট করছে, তাহলে এখানে আয়নাইজেশন এনার্জি হাই হয়ে যাবে, ইলেকট্রনকে রিমুভ করা ডিফিকাল্ট হয়ে যাবে, হাই হয়ে যাবে। বোঝাতে পারলাম ব্যাপারটা? যারা বুঝতে পারোনি বুঝে নিয়েছো এবার? তাহলে আমি আরেকটা কোশ্চেন এখান থেকে করে নিচ্ছি। ধরো একটা ইলেকট্রনকে আমি পি অরবিটালের পরে ইলেকট্রন আছে পি, আর একটা ইলেকট্রনকে আমি রেখেছি এফ অরবিটালের পরে, তাহলে কাকে ইজিলি, কার আয়নাইজেশন এনার্জি বেশি এইটার ক্ষেত্রে, 1 নম্বরের ক্ষেত্রে না 2 নম্বরের ক্ষেত্রে, কার আয়নাইজেশন বেশি? 2 এর আয়নাইজেশন এনার্জি এর হাই হবে। ঠিক আছে, এবার 4 নাম্বার পয়েন্ট, সেটাকে বলছি আমি পেনিট্রেশন পাওয়ার বা ভেদন ক্ষমতা। পেনিট্রেশন পাওয়ার কথাটা বলেছি আগে কি বলিনি? তোমাদের মধ্যে আমাকে কেউ বলবে পেনিট্রেশন ইফেক্ট বা পেনিট্রেশন পাওয়ারটা কি? হ্যাঁ বলো। ঠিক আছে, একদম ভেরি গুড অঙ্কুর। যে যত বেশি নিউক্লিয়াসের কাছে থাকবে তার ভেদন ক্ষমতা বা পেনিট্রেশন পাওয়ার তার বেশি, তত বেশি। নিউক্লিয়াসের কাছে সব থেকে কাছে এস থাকে, তারপর পি, তারপর ডি, তারপর এফ, তাহলে এস এর পেনিট্রেশন পাওয়ার বেশি, মানে এস অরবিটালটা নিউক্লিয়াসের কাছে থাকে। এবার আমার কোশ্চেনটা হচ্ছে, একটা পরমাণু, সেই পরমাণুর নিউক্লিয়াসে একটা ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনটা এস অরবিটালে আছে, আর একটার ক্ষেত্রে আছে পি অরবিটালে আছে, পি অরবিটাল। এবার আমার কোশ্চেন হচ্ছে কার আয়নাইজেশন এনার্জি বেশি হবে? এস অরবিটাল থেকে ইলেকট্রনটাকে সহজে বার করব না পি থেকে সহজে বার করব? এস থেকে সহজে বার করব না পি থেকে সহজে বার করব? একটা ইলেকট্রন এস অরবিটালে আছে, একটা ইলেকট্রন পি অরবিটালে আছে, সেই অরবিটাল থেকেই বার করব। এস থেকে সহজে বার করতে পারবো না পি থেকে বেশি সহজে বার করতে পারবো? যারা এস থেকে বলছো তারা ভুল বলছো, কারণ এসটা নিউক্লিয়াসের কাছে। এস যদি নিউক্লিয়াসের কাছে থাকে তাহলে অ্যাট্রাকশন বেশি না তার, আর পি তে যদি থাকে তাহলে অ্যাট্রাকশন কি হলো, কমে গেল। ডি ইলেকট্রন যদি বলি ডি অরবিটালে ইলেকট্রন আছে আর সেখান থেকেই বের করব, তাহলে ডি এর থেকে আরো সহজে বার করা যাবে। তার মানে আমি বলতে পারি আয়নাইজেশন এনার্জি যত বেশি তোমার ভেদন ক্ষমতা হবে তত আয়নাইজেশন এনার্জি বেশি হবে। তাহলে পেনিট্রেশন পাওয়ার যত বেশি হবে তত আয়নাইজেশন এনার্জি বেশি হবে। কোশ্চেনটা ভালো করে বুঝে নাও, ব্যাপারটা বুঝে নাও। এইখানে কিন্তু বলছি আমি সেই অরবিটাল থেকেই বার করব, আবরণী প্রভাবের ক্ষেত্রে বললাম তার পরের অরবিটাল থেকে। আর এখানে বলেছি না, আমি তোমাকে এক্সাম্পল দিচ্ছি, একটা পরমাণু হচ্ছে এ, সেই পরমাণু এ এর ক্ষেত্রে না আমি ইলেকট্রনটা বার করছি 2s থেকে, 2s থেকে একটা ইলেকট্রন বের করব। আর একটা পরমাণু হচ্ছে বি, অ্যাটম হচ্ছে বি, সেখানে 2p থেকে একটা ইলেকট্রন বার করব। এবার আমার কোশ্চেন হচ্ছে যে 1s থেকে ইলেকট্রন 2s থেকে ইলেকট্রন বার করা সহজ না 2p থেকে ইলেকট্রন বার করা সহজ? কারণ কি, 2s এর ভেদন ক্ষমতা বেশি, পেনিট্রেশন পাওয়ার বেশি, নিউক্লিয়াসের বেশি কাছে, তাহলে নিউক্লিয়াসের বেশি কাছে থাকলে অ্যাট্রাকশন বেশি, এ সহজে বের করতে দেবে না, এর আয়নাইজেশন এনার্জি হাই হবে। আর এর আয়নাইজেশন এনার্জি কি হবে, লো হবে। কেউ যদি বুঝতে না পারো আমাকে বলবে কিন্তু। হ্যাঁ, লাস্ট ফ্যাক্টর 5 নাম্বার ফ্যাক্টর, সেই 5 নাম্বার ফ্যাক্টরটা হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন, ইলেকট্রন বিন্যাস। ভালো করে বলে দিই, আমরা যদিও জানি দুটো ইলেকট্রন বিন্যাস খুব বেশি স্টেবল হয় যদি হাফ ফিল্ড অরবিটাল হয়, হাফ ফিল্ড বলেছি মনে আছে তো, আর কি অ্যান্ড ফুল ফিল্ড অরবিটাল যদি হয়। তাহলে হাফ ফিল্ড আর ফুল ফিল্ড যদি অরবিটালের ইলেকট্রনিক কনফিগারেশন হয় তাহলে স্টেবিলিটি কেমন হবে?
হাই স্টেবিলিটি হবে, খুব সুস্থায়ী হবে। তাহলে হাফ ফিল্ড অরবিটাল আর ফুল ফিল্ড অরবিটাল থাকলে সেই পরমাণুর স্টেবিলিটি কি হবে? অনেক বেশি। যেমন আমি যদি বলি পি তে 3টে ইলেকট্রন আছে পি অরবিটালে, তাহলে এটি কি হাফ ফিল্ড না ফুল ফিল্ড? আর পি তে P6 আছে, হাফ ফিল্ড না ফুল ফিল্ড? তাহলে এই অরবিটাল গুলো যদি থাকে, বা ভেবে নাও আমি যদি বলি নিষ্ক্রিয় গ্যাস, ইনার্ট গ্যাস, তাদের সাধারণ কনফিগারেশন কি? ইলেকট্রন কনফিগারেশন, জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন অফ ইনার্ট গ্যাস কি ছিল? NS2NP6, মনে আছে? NS2NP6 ছিল না এটা? সাধারণ ইলেকট্রন বিন্যাস NS2NP6, ব্যতিক্রম হিলিয়াম। হিলিয়ামের ক্ষেত্রে কি হয়? 1s2। বাকিগুলোর ক্ষেত্রে যদি বলি নিয়ন, নিয়নের ক্ষেত্রে ইলেকট্রনিক কনফিগারেশন কি? 1s2 2s2 2p6। তাহলে শেষেরটা দেখো 2s2 2p6 নিয়ন, 1s2 2s2 2p6, তাহলে 2s2 2p6। আর্গনের ক্ষেত্রে কি হবে? কেউ একজন বলো আর্গনের ক্ষেত্রে। আর্গন শেষ কক্ষের ইলেকট্রন বিন্যাস 3s2 3p6, ঠিক বলেছি? আর ক্রিপ্টনের ক্ষেত্রে 4s2 4p6। তাহলে যাদের ক্ষেত্রে এরকম ইলেকট্রনিক কনফিগারেশন পাবে যে ফুলফিল অরবিটাল বা লাস্ট সেলে 8টা ইলেকট্রন আছে, যাকে বলা হয় অক্টেট রুল, এটা শুনেছি আমরা, অক্টেট রুল, অষ্টক পূর্তি। যাদের শেষ কক্ষে অষ্টক পূর্তি থাকে বা অক্টেট ফিল আপ থাকে বা ফুলফিল অরবিটাল থাকে, তাদের ইলেকট্রনিক কনফিগারেশন ভেরি ভেরি স্টেবল। আর সেই কনফিগারেশন থাকলে সেখান থেকে ইলেকট্রন বার করা ইজি না ডিফিকাল্ট? বলো দেখি। ভেরি ভেরি ডিফিকাল্ট। যদি অক্টেট ফুলফিল থাকে, হাফ ফিল্ড বা ফুলফিল অরবিটাল থাকে, সেই অরবিটাল থেকে ইলেকট্রন রিমুভ করা ইজি না ডিফিকাল্ট? সেটা হচ্ছে ভেরি ভেরি ডিফিকাল্ট, ভেরি ভেরি ডিফিকাল্ট। তাহলে এদের আয়নাইজেশন এনার্জি হাই হবে না লো হবে? ভেরি ভেরি হাই, ভেরি ভেরি হাই হবে। তাহলে এরপরে আমরা দেখতে পারবো যে নিষ্ক্রিয় গ্যাস যেগুলো আছে তাদের আয়নাইজেশন এনার্জি সব থেকে বেশি হয় পর্যায় সারণীতে। যারা নিষ্ক্রিয় গ্যাস তাদের আয়নাইজেশন এনার্জি সব থেকে বেশি হয়। তাহলে 5টা ফ্যাক্টর বললাম, সেই 5টা ফ্যাক্টর তোমাদের মনে পড়ে গেল তো? আমি একবার রিপিট করে দিচ্ছি, শুনে নাও মন দিয়ে। আয়নাইজেশন এনার্জি নির্ভর করে, 1 নাম্বার, আয়নাইজেশন এনার্জি নির্ভর করে ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, আকর্ষণের ওপর। যত আকর্ষণ বাড়বে আয়নাইজেশন এনার্জি বাড়বে। রেডিয়াসের ওপর, রেডিয়াস যত কমবে আকর্ষণ তত বাড়বে, আয়নাইজেশন এনার্জি তত বাড়বে। স্ক্রিনিং ইফেক্টের ওপর, স্ক্রিনিং ইফেক্ট যত কমবে তারপরে অরবিটাল থেকে ইলেকট্রন বার করা তত সহজ, কঠিন হবে, তত কঠিন। তাহলে স্ক্রিনিং ইফেক্ট কমলে আয়নাইজেশন এনার্জি বাড়বে। ভেদন ক্ষমতা, পেনিট্রেশন পাওয়ার, পেনিট্রেশন পাওয়ার বেশি হলে আয়নাইজেশন এনার্জি বেশি হবে। আর ইলেকট্রনিক কনফিগারেশন কি বললাম? যদি হাফ ফিল্ড বা ফুলফিল অরবিটাল থাকে বা অক্টেট ফিল আপ থাকে তাহলে তার আয়নাইজেশন এনার্জি বেশি হবে। ফ্যাক্টর 5টাই বুঝতে পারলাম সবাই? কেউ বুঝতে না পারলে কোশ্চেন করো। আমি আবার সেই মেন কাজটাতে আসছি। মেন কাজ মনে আছে তো? যে আয়নাইজেশন এনার্জির কিরকম চেঞ্জ হবে অ্যালং দ্য পিরিয়ড লেফট টু রাইট আর অ্যালং দ্য গ্রুপ টপ টু বটম, এটাই আমাদের কাজ। তাহলে আমাকে সবাই একটু বলে দাও যে আয়নাইজেশন এনার্জি পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে কি হবে, বাড়বে না কমবে? আগে বলো। আয়নাইজেশন এনার্জি ব্র্যাকেটে লিখলাম, আয়নাইজেশন এনার্জি ইনক্রিজ করবে, বৃদ্ধি পাবে। সবাই এটা লিখবে, অবশ্যই এটা মুখস্থ রাখবে, কিন্তু বুঝে মুখস্থ করবো এটা আমরা। এটা ভুল করে দিও না, কারণ এটা যদি ভুল করে দাও তাহলে তুমি ব্যাখ্যাটাও ভুল দেবে। এই ব্যাখ্যাটাও দিয়ে দেবে। বাড়ার ক্ষেত্রে যদি লিখে দাও কমবে, তাহলে কমার ক্ষেত্রেই ব্যাখ্যা দেবে। যেমন আমি বলছি তোমাকে, একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। এই এক্সাম্পলটা বোঝাবার জন্য করছি। মুখস্থ রাখতে পারলে খুব ভালো, আমি বলবো না যে রাখতে পারলে খারাপ। পর্যায় 2, সবার আগে আছে লিথিয়াম, তারপরে হচ্ছে বেরিলিয়াম, তারপর বোরন, তারপর কার্বন, নাইট্রোজেন,
অক্সিজেন, ফ্লুরিন, আর সবারই শেষে হচ্ছে নিয়ন। অন্ধকারে দেখতে পাচ্ছ? আমি তো মেঘ হয়ে গেছে আর কি, মেঘলা হয়ে গেছে, দেখতে পাচ্ছি সবাই? ঠিক আছে, তাহলে লিথিয়াম, আমি লিথিয়ামের নিচে আয়োনাইজেশন এনার্জি লিখছি। হ্যাঁ, এই মানটা মুখস্থ রাখতে হবে না। লিথিয়ামের আয়োনাইজেশন এনার্জি লিখেছি 520। বলে রাখবে এটা কিলো জুলে আমি করছি, এককটা হচ্ছে কিলো জুল মোল ইনভার্স, বই থেকে আমি লিখেছি। তাহলে 520 লিথিয়ামের প্রথম ইলেকট্রন বার করে 520 শক্তি লাগবে। বেরিলিয়ামের ক্ষেত্রে লাগবে 899, তাহলে বেড়েছে তো। আচ্ছা, বোরনের ক্ষেত্রে, বোরন যখন যাব তখন লিখছি 801, কমে গেল, দেখো লাল কালারে লিখলাম 801। কার্বনের ক্ষেত্রে লিখছি 1086। নাইট্রোজেনের ক্ষেত্রে লিখছি 1402, 1402। আর অক্সিজেনের ক্ষেত্রে লিখছি 1313, কমে গেল, আবার লাল দিয়ে লিখলাম। ফ্লুরিনের ক্ষেত্রে লিখছি 1681, 1681। আর নিয়নের ক্ষেত্রে লিখছি 2080। তাহলে দু জায়গায় দেখতে পাচ্ছি কমে যাচ্ছে, একটা হচ্ছে বোরনের ক্ষেত্রে, একটা হচ্ছে অক্সিজেনের ক্ষেত্রে। আর আমি বক্স করছি দেখো, বেরিলিয়াম আর বোরন। আর একটা বক্স করেছি নাইট্রোজেন আর অক্সিজেন, বুঝতে পারছি? আচ্ছা, এর নিচে আর একটা জিনিস লিখেই দিই সঙ্গে সঙ্গে, পিরিয়ড 3। পিরিয়ড 3 প্রথমে হচ্ছে সোডিয়াম, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, নিচে নিচে লিখবে একদম। হ্যাঁ, নাইট্রোজেন নিচে ফসফরাস, অক্সিজেনের নিচে সালফার, ফ্লুরিনের নিচে ক্লোরিন, আর নিয়নের নিচে আর্গন। আবার আমি আয়োনাইজেশন এনার্জি গুলো লিখছি। সোডিয়ামের নিচে লিখছি 495, ম্যাগনেসিয়াম লিখলাম 737, অ্যালুমিনিয়াম লিখলাম 577, এটা লাল কালিতে লিখি 577, কমে গেছে দেখো। তারপর আবার ফসফরাসের পর অক্সিজেনে লিখছি 999, সিলিকনটা লিখে দিই, সিলিকন হচ্ছে 785, আর ফসফরাস হচ্ছে 1062, ক্লোরিন হচ্ছে 1254, আর আর্গন হচ্ছে 1579। আমি আগেও বলেছি মুখস্থ রাখতে হবে না। আবার বক্স করছি ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, আর ফসফরাস আর সালফার। তাহলে দেখো, তুমি যদি ওভারঅল দেখো বাম দিক থেকে ডান দিকে, তাহলে আয়োনাইজেশন এনার্জি কমছে, বাড়ছে, বৃদ্ধি পাচ্ছে, কিন্তু দু জায়গায় একটু গোলমাল হয়েছে, বাকি সব বাড়ছে। তার আগে বলে দিই যে আয়োনাইজেশন এনার্জি কেন বাড়বে সেটা ব্যাখ্যা দিচ্ছি। দেখো, আমি যদি বলি বাম দিক থেকে ডান দিকে জেড স্টার কি হয়, লেফট টু রাইট জেড স্টার কি হয়, বাড়ে না কমে? আগের দিন পড়েছি, বৃদ্ধি পায়। আচ্ছা, আয়োনাইজেশন জেড স্টারের সাথে কি রিলেশন আছে? ডাইরেক্টলি প্রপোর্শনাল, তাহলে বৃদ্ধি পাবে। আচ্ছা, আমাকে আরেকটা বলো, রেডিয়াস, বাম দিক থেকে ডান দিকে রেডিয়াস কি হয়? ভুলে গেল? তাহলে পড়োনি, আগের দিন পড়োইনি, তুমি ভুলে গেছো। হ্রাস পায়, ডিক্রিজ করে। তাহলে যে বলছো বাড়ে না কমে একই থাকে, কে বলছো? খ্যাপাটাকে। তাহলে রেডিয়াস কি হয়? একই থাকে। তাহলে রেডিয়াসের সাথে আয়োনাইজেশন এনার্জি, তোমার সাথে সাথে আমিও বলছি, দেখছো একই থাকে, ডিক্রিজ করে। রেডিয়াস ডিক্রিজ করে, তাহলে আয়োনাইজেশন এনার্জি রিলেশন কি ছিল? 1/r রেডিয়াসের সাথে। তাহলে আর কমলে আই বাড়বে, জেড স্টার বাড়লে আই বাড়বে। তাহলে ওভারঅল আমি বলতেই পারি যে আয়োনাইজেশন এনার্জি বাম দিক থেকে ডান দিকে বাড়ে। ব্যাখ্যাটা কি বলবো? যেহেতু পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বাড়ে, রেডিয়াস কমে, তাহলে নিউক্লিয়াস আর শেষ কক্ষের ইলেকট্রনের মধ্যে অ্যাট্রাকশন বাড়বে, ইলেকট্রনকে অপসারণ করতে বেশি শক্তি প্রয়োজন হবে, আয়োনাইজেশন এনার্জি বেশি হবে। উইথ along the period left to right, effective nuclear charge increases and radius decreases
attraction between nucleus and valence shell increases, therefore removal of electron is difficult, ionization energy is increases. এটা বুঝলাম? তাহলে বাম দিক থেকে ডান দিকে আয়োনাইজেশন এনার্জি বাড়ে, কিন্তু কোশ্চেন হচ্ছে বেরিলিয়াম থেকে বোরনে কমে গেল কেন, ম্যাগনেসিয়াম থেকে অ্যালুমিনিয়ামে কমে গেল কেন, অক্সিজেনে কমে গেল কেন নাইট্রোজেনের তুলনায়, ফসফরাসের থেকে সালফারে কমে গেল কেন? তাহলে কোশ্চেনগুলো একটু লিখে রাখো পরপর, এই কোশ্চেনগুলো পরীক্ষায় দেবে। যে বেরিলিয়ামের ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি গ্রেটার দ্যান বোরনের ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি। Why first ionization energy is beryllium greater than boron? বেরিলিয়ামের আয়নায়ন শক্তি বোরন অপেক্ষায় বেশি কেন? সেম কোশ্চেন, ম্যাগনেসিয়াম অ্যান্ড অ্যালুমিনিয়াম। একটার ব্যাখ্যা দিচ্ছি, দুটোরই ব্যাখ্যা হয়ে যাবে, শুনে রাখো ব্যাখ্যাটা। মনে রাখবে, আমি যখন আয়োনাইজেশন এনার্জি থেকে কোনো কোশ্চেন পাবো পরীক্ষার সময়, তাহলে ওই যে 5টা পয়েন্ট বলেছি, সেই 5টা পয়েন্ট মাথায় রাখবো আর সেখান থেকে অ্যান্সার করব। যে কোনো একটা বা দুটো পয়েন্টের সাহায্যে অ্যান্সারগুলো হবে। ফার্স্ট স্টেপ কি করবে, যখনই কোশ্চেন দেবে আয়োনাইজেশন এনার্জি থেকে, আগে ইলেকট্রনিক কনফিগারেশন লিখে দেবো। বেরিলিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন কে বলবে আমাকে? 1s2 2s2। আর বোরনের ইলেকট্রনিক কনফিগারেশন কে বলবে আমাকে? 1s2 2s2 2p1। এবার দেখো কোশ্চেন হচ্ছে যে কার আয়োনাইজেশন এনার্জি বেশি? বেরিলিয়ামের বেশি বোরনের থেকেও, যদিও পর্যায় সারণীতে বেরিলিয়াম আগে আর বোরন পরে আছে। এবার আমাকে অ্যান্সারটা এই 5টা ফ্যাক্টরের মধ্যে কোন ফ্যাক্টর দিয়ে হবে একটু বলো দেখি কেউ বুদ্ধি করে। একটা হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন, কে সায়ক বললে? সায়ক যেটা বলেছে ইলেকট্রনিক কনফিগারেশন দিয়ে, তাহলে আমাকে বলো দেখি ইলেকট্রনিক কনফিগারেশন দিয়ে কিভাবে ব্যাখ্যা করব। একজন বলো, সায়ককে জিজ্ঞাসা করছি, সায়ক বলো। এস অরবিটালটা ফুলফিল্ড, এই কথাটা বলবে। এস অরবিটাল ফুলফিল্ড, 2s অরবিটালটা। আর এখানে কি 2p অরবিটালটা কি ফুলফিল্ড আছে? পার্সিয়ালি ফিল্ড আছে, দেখো পার্সিয়ালি ফিল্ড। তাহলে প্রথম পয়েন্টটা কি, যেটা ফুলফিল অরবিটাল বেশি সুস্থায়ী, আর এটা পার্সিয়ালি বা আংশিক পূর্ণ কম সুস্থায়ী, তাহলে এখান থেকে ইলেকট্রন বার করা কি সহজ হবে? সহজ হবে না, এখান থেকে ইলেকট্রন বার করা কঠিন হবে। আর একটা পয়েন্ট আছে, কেউ বলতে পারবে আর একটা কি পয়েন্ট আছে? সবাই ফার্স্ট পয়েন্টটা বুঝতে পেরেছি, আর কে বলবে সেকেন্ড পয়েন্ট? আর একটা পয়েন্ট আছে, বলো। দুটো কক্ষ আর 3টে কক্ষ, তুমি যদি ভালো করে জানো দুটো কক্ষই আছে। কে বললে ভেদন ক্ষমতা? পাওয়ার বলছিলাম, হ্যাঁ একজনা বললে পেনিট্রেশন ইফেক্ট, আমি বললে তো মনে হয় জুয়েল বলেছে, তাই তো? তাহলে দেখো ভালো করে শোনো, এস এর পেনিট্রেশন পাওয়ার কি কম, ভেদন ক্ষমতা বেশি, আর পি এর ভেদন ক্ষমতা কম। তাহলে আমি বলেছিলাম ভেদন ক্ষমতা বেশি হলে পেনিট্রেশন পাওয়ার যদি বেশি হয়, তাহলে আয়োনাইজেশন এনার্জি কি হয়? কম। কি বলছো? আয়োনাইজেশন এনার্জি বেশি হয়। তাহলে অ্যান্সারটা কি হবে দেবো, আগে শুনে নাও মন দিয়ে, সবারই জন্য বলছি, আগে বাংলাতে বলে দিই। সেটা হচ্ছে বেরিলিয়ামের ক্ষেত্রে বেশি ভেদন ক্ষমতা সম্পন্ন এস কক্ষক
এবং সম্পূর্ণ ভর্তি এস কক্ষক থাকার জন্য এখান থেকে ইলেকট্রনকে অপসারণ করতে বেশি শক্তির প্রয়োজন হয়। কার তুলনায়? বোরনের তুলনায়। কারণ বোরনের কম ভেদন ক্ষমতা সম্পন্ন পি কক্ষক আর আংশিক পূর্ণ পি কক্ষক থেকে ইলেকট্রন বার করা তুলনামূলক সহজ হয়। এই অ্যান্সারটা আমাকে লিখে দেখাবে, বইয়ে হেল্প নিতে পারো। তাহলে কি বললাম? বেরিলিয়ামের ফুলফিল এস অরবিটাল and more penetration power of s orbital। বোরনের ক্ষেত্রে কি পার্সিয়ালি ফিল্ড p অরবিটাল আর লো পেনিট্রেশন পাওয়ার p অরবিটাল থেকে ইলেকট্রন রিমুভ করা ইজি, এখানে ইলেকট্রন রিমুভ করা ডিফিকাল্ট। তাহলে হাই আয়নাইজেশন এনার্জি, এখানে লো আয়নাইজেশন এনার্জি বা মোর আয়নাইজেশন এনার্জি আর কম্পেয়ার টু লেস আয়নাইজেশন এনার্জি হবে। কোশ্চেনটার অ্যান্সার বোঝাতে পেরেছি? তাহলে কেন? তাহলে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে আর অ্যালুমিনিয়ামের ক্ষেত্রেও বলতে পারবে? সবাইকে কোশ্চেন করলাম, ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কিভাবে ব্যাখ্যা করবে? তাহলে বলো দেখি, একজন বলবে, যে কেউ একজন, কে বলবে? হ্যাঁ বলো দেখি। হ্যাঁ একটু জোরে বলো, সবাই শুনুক। অঙ্কুর যে কোশ্চেনটা অ্যান্সার দিলে, অঙ্কুর একদম ঠিকঠাক দিয়েছো। ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস লিখলে দেখবে এখানে 3s এ ইলেকট্রন আছে ফুলফিল্ড, আর অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 2p1। তাহলে পিটা পার্সিয়ালি ফিল্ড আর তার পেনিট্রেশন পাওয়ার কম, এস এর পেনিট্রেশন পাওয়ার বেশি আর ফুলফিল্ড, তাই ম্যাগনেসিয়ামের আয়নাইজেশন এনার্জি বেশি হবে অ্যালুমিনিয়ামের থেকে। লিখে সামনের দিন আমাকে সবাই হোয়াটসঅ্যাপে পাঠাবে, এটা হোমওয়ার্ক কিন্তু কোশ্চেনগুলো। নেক্সট কোশ্চেনটা ভালো করে শুনবে। নেক্সট কোশ্চেন হচ্ছে নাইট্রোজেনের আয়নাইজেশন এনার্জি বা ফার্স্ট আয়নাইজেশন এনার্জি। কোশ্চেনটা লেখো, ফার্স্ট আয়নাইজেশন এনার্জি অফ নাইট্রোজেন গ্রেটার দ্যান ফার্স্ট আয়নাইজেশন এনার্জি অফ অক্সিজেন। বাংলায় লিখলে হবে, নাইট্রোজেনের প্রথম আয়নায়ন বিভব এর মান অক্সিজেনের প্রথম আয়নায়ন বিভবের মান অপেক্ষায় বেশি কেন? তাহলে এটা সবাইকে বলছি। আচ্ছা ফামিদা একটু বলো দেখি আমাকে, কিভাবে এক্সপ্লেন করবো এটাকে? আগে কি করবো, সবারই আগে আমাকে কি করতে হবে বলো? ইলেকট্রনিক নাইট্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন বলো। 1s2 2s2 2p3। ভেরি গুড, 2p3 করে দিলাম। আমি একটু এই দিকে লিখছি, হ্যাঁ নাইট্রোজেনটাকে। তাহলে 1s2 নিচে লিখছি n, 1s2 2s2 2p3। আচ্ছা অক্সিজেনটা এখানে লিখছি, অক্সিজেনে বলো 1s2 2s2 2p4। সবাই ঠিক লিখেছে? এবার আমাকে ফামিদা বলো দেখি, যে নাইট্রোজেন থেকে যখন নাইট্রোজেন প্লাসে যাব আর অক্সিজেন থেকে যখন অক্সিজেন প্লাসে যাব গ্যাসিয়াস স্টেটে, তাহলে কোনটার ক্ষেত্রে ইজিলি যাব? অক্সিজেনে ইজিলি চলে যাব। তাহলে কার আয়নাইজেশন এনার্জি বেশি হবে, অক্সিজেন না নাইট্রোজেন? হ্যাঁ এবার কেন হবে ব্যাখ্যা করো আমাকে। কার ক্ষেত্রে? নাইট্রোজেন ইজ হাফ ফিল্ড অরবিটাল, হাফ ফিল্ড, এখানে লিখলাম হাফ ফিল্ড। কন্টিনিউ করো। তাহলে নাইট্রোজেন হচ্ছে হাফ ফিল্ড আর অক্সিজেন পার্সিয়ালি ফিল্ড। তাহলে ফার্স্ট আয়নাইজেশন এনার্জি অফ নাইট্রোজেন গ্রেটার দেন ফার্স্ট আয়নাইজেশন এনার্জি অফ অক্সিজেন, এটা ব্যাখ্যা দিতে পারবো? আচ্ছা আর কোনো পয়েন্ট আছে কি এখানে? তোমাদেরকে জিজ্ঞাসা করছি সবাইকে, যে আর কোনো পয়েন্ট আছে ইলেকট্রনিক কনফিগারেশন ছাড়া অন্য কোনো পয়েন্ট দিয়ে ব্যাখ্যা করতে পারবো কি? দেখো তো। সবাইকে জিজ্ঞাসা করছি, বলো। ভেদন ক্ষমতা নাইট্রোজেনের ক্ষেত্রে পি অরবিটাল আর অক্সিজেনের ক্ষেত্রে পি অরবিটাল, তাহলে ভেদন ক্ষমতা তো সেম।
আর কেউ কি বলতে পারবে কি আছে? চেষ্টা করে লাভ নেই, আর কোনো পয়েন্ট নেই। হ্যাঁ, একটা পয়েন্ট দিয়ে অ্যান্সার হয় নাকি হবে না, বেশি লিখলে বেশি নাম্বার, এইসব ফালতু কথা। তাহলে এটার অ্যান্সার দিয়ে দিয়েছি আমি, হাফ ফিল্ড আর পার্সিয়ালি ফিল্ড আর একটা কোশ্চেনের সাথে জুড়ে দেয়। কোশ্চেনটা কি, খুব ইন্টারেস্টিং কোশ্চেন। তাহলে ফার্স্ট আয়নাইজেশন এনার্জি অফ নাইট্রোজেন গ্রেটার দেন ফার্স্ট আয়নাইজেশন এনার্জি অক্সিজেন হয়, বাট বিইউটি second ionization energy of oxygen greater than second ionization energy of nitrogen। এইটা কিভাবে ডিসকাস করব? মানে তার মানে ব্যাপারটা কি, যখন নাইট্রোজেন প্লাস থেকে নাইট্রোজেন 2 প্লাসে যাবে আর অক্সিজেন প্লাস থেকে অক্সিজেন 2 প্লাসে যাবে, তাহলে কোনটা বেশি হয়ে গেল? এবার কোনটা বেশি ডিফিকাল্ট হয়ে গেল? নিচেরটা বেশি, অক্সিজেনটা বেশি ডিফিকাল্ট হয়ে গেল। কোশ্চেনটা সবাই বুঝতে পারলাম? দেখো তো, second ionization energy of oxygen greater than second ionization energy of nitrogen। তার মানে এবার উল্টো হয়ে গেল। কেন হলো উল্টো, কে ব্যাখ্যা দেবে? আলিশা দেবে? এইখান থেকে এইখানে যখন যাচ্ছি তখন এইটা বেশি এনার্জি লাগছে, অক্সিজেন থেকে অক্সিজেন প্লাস, কিন্তু অক্সিজেন প্লাস থেকে যখন অক্সিজেন 2 প্লাসে যাচ্ছি তখন যে শক্তিটা লাগছে সেটা আরো বেশি লাগছে নাইট্রোজেন প্লাস থেকে নাইট্রোজেন 2 প্লাস। তাহলে প্রথম কাজ কি, প্রথমে এর ইলেকট্রন বিন্যাসটা লিখে দিলাম 1s2 2s2 2p2। আর এর ইলেকট্রন বিন্যাসটা বলো দেখি আলিশা, অক্সিজেন প্লাসের ইলেকট্রন বিন্যাস আলিশা বলবে, কেউ বলবে না। ওয়ান এস টু, 2s2, ভেরি গুড, 2p3। এবার ইলেকট্রনিক কনফিগারেশন দেখে কি মনে হচ্ছে তোমার, কোনটা বেশি ডিফিকাল্ট হবে, এইখান থেকে এইখানে যাওয়া না এইখান থেকে এখানে যাওয়া? ফার্স্টের থেকে এইখানে 2 প্লাসে যাওয়া বেশি ডিফিকাল্ট, আর এইখান থেকে এখানে যাওয়া ইজি। কি করে বললে বলো, কি করে বললে? বলো। ওই 5টা পয়েন্টের কথা ভাবো, 5টা পয়েন্ট। কোন পয়েন্টটা দিয়ে ব্যাখ্যা দেবো? এটা যেমন ইলেকট্রনিক কনফিগারেশন দিয়ে ব্যাখ্যা দেওয়া হয়েছে, তাহলে এইটা কি দিয়ে ব্যাখ্যা দেবো? একটু ভাবো, বলতে পারবে। এটা ইলেকট্রনিক কনফিগারেশন। তাহলে এবার বলো কোনটা বেশি ডিফিকাল্ট, কোনটা বেশি স্টেবল? এইটা এখন হাফ ফিল্ড হয়ে গেছে, তাই না? আর এটা কিন্তু পার্সিয়ালি ফিল্ড হয়ে গেছে, পিএফ, পার্সিয়ালি ফিল্ড। এবার এইখান থেকে এখানে যাওয়া ডিফিকাল্ট এইখান থেকে এখানে যাওয়ার থেকে। সেই জন্য দেখো অক্সিজেনের সেকেন্ড আয়নাইজেশন এনার্জি নাইট্রোজেনের সেকেন্ড আয়নাইজেশন এনার্জি থেকে বেশি হয়ে গেছে। বোঝাতে পেরেছি সবাইকে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু একবারে লিখে নেবে। কোশ্চেনটা কি, যে নাইট্রোজেনের প্রথম আয়নায়ন বিভবের মান অক্সিজেনের প্রথম আয়নায়ন বিভব অপেক্ষায় বেশি হলেও অক্সিজেনের দ্বিতীয় আয়নায়ন বিভবের মান নাইট্রোজেনের দ্বিতীয় আয়নায়ন বিভবের থেকে বেশি হয়। ব্যাখ্যা করো। কি বললাম, যে ফার্স্ট আয়নাইজেশন এনার্জি অফ নাইট্রোজেন গ্রেটার দেন ফার্স্ট আয়নাইজেশন এনার্জি অক্সিজেন, বাট second ionization energy of oxygen greater than first second ionization energy of nitrogen। explain why। আচ্ছা, আর একটা কোশ্চেন এখানে দিয়ে দিই, নিষ্ক্রিয় গ্যাসের আয়নাইজেশন এনার্জির মান খুব বেশি হয় কেন? why the ionization energy of inert gas are very high? why the ionization energy of inert gas are very high? ব্যাখ্যা দিতে পারবো তো? নিষ্ক্রিয় গ্যাসের আয়নাইজেশন এনার্জি বেশি হয় কেন? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এদের খুব বেশি হাই হয়। কি দিয়ে ব্যাখ্যা দেবো, কোন পয়েন্ট দিয়ে ব্যাখ্যা দেবে গো? ইলেকট্রনিক কনফিগারেশন দিয়ে ব্যাখ্যা দেবে, খুব ভালো হবে। কারণ এখানে ইলেকট্রনিক কনফিগারেশন গুলো কি, NS2 NP6, একটু আগেই বলেছি অষ্টক পূর্তি, এই কথাটা বলবে সবাই। হ্যাঁ, অষ্টক পূর্ণ থাকে,
ভেরি ভেরি স্টেবল থাকে, ভেরি স্টেবল, খুব সুস্থায়ী হয়, সম্পূর্ণ ভর্তি কক্ষক থাকে। ব্যতিক্রমটা পাশে লিখে দেবে। ব্যতিক্রম হিলিয়ামের ক্ষেত্রে কি হয় 1s2, কিন্তু দেখো ফুলফিল্ড 1s2টা ফুলফিল্ড, কিন্তু অষ্টক পূর্তি নেই। তাহলে এইভাবে ব্যাখ্যা দেবে যে এখান থেকে ইলেকট্রন বার করা খুব কঠিন হয়। কোশ্চেনের অ্যান্সার যদি না পাও, আমার কাছে লেখা আছে অ্যান্সারগুলো সব, সেই অ্যান্সারগুলো আমি পাঠিয়ে দিতে পারি, কিন্তু আমি চাইছি নিজের ভাষায় তোমরা অ্যান্সারগুলো লেখো, তাহলে কি কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হবে। লিখতে গিয়ে বইয়ের হেল্প নেবে, কিন্তু নিজে থেকেই প্রথমে লেখার চেষ্টা করবে। আর আমার ল্যাঙ্গুয়েজে লেখার চেষ্টা করবে না, কারণ আমি ইংরেজি বাংলা মিশিয়ে বলি, তো তো তোমরাও দেখবে ইংরেজি বাংলা মিশিয়ে লিখছো আর কি নোটে। আমি এই স্টুডেন্টের ক্ষেত্রে এই ভুলটা দেখতে পাচ্ছি, আমারই দোষ অবশ্য, কারণ আমার দুটো আলাদা ব্যাচ নেই। দুটো আলাদা ব্যাচ হলে ভালো হতো, কিন্তু এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। আগে পড়িয়েছি দুটো করে ব্যাচ, 3-4টে করেও পড়িয়েছি। তাই এগুলো নিজের ভাষায় সবাই অ্যান্সার লিখবে আর আমাকে পাঠাবে। আমি প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার কিন্তু দেখবো চেক করে। আর একটা জিনিস বাকি রয়ে গেল, সেটাও বলে দিই, এখানেই বলে দিই, জায়গা আছে, সেটা ছিল এখানে ছবিটা আঁকি, যে যদি অ্যালং দ্য পিরিয়ড যাই, গ্রুপ যাই টপ টু বটম, তাহলে আয়নাইজেশন এনার্জি কি হয় বলো দেখি, বাড়ে না কমে? প্রথমে আগে বলো, বাড়ে না কমে? ডিক্রিজ করে, ডিক্রিজ করে, কমে যায়, হ্রাস পায়। কেউ বলবে কেন হ্রাস পায়? দেখো জেড স্টার দিয়ে আগে বলি, জেড স্টার কিন্তু কি থাকে, কনস্ট্যান্ট থাকে। তাহলে জেড স্টারটা সেম থাকে, জেড স্টার দিয়ে ব্যাখ্যা দিয়ে লাভ নেই। ব্যাসার্ধ কি হয়, বড় হয়। সাইজ যদি বড় হয়, আমি বলেছি সাইজ বড় হলে কি হবে, সাইজ বড় হলে কি হবে, রেডিয়াসটা যদি বড় হয়, তাহলে আয়নাইজেশন এনার্জি লো হবে 1/r। তাহলে আয়নাইজেশন এনার্জি 1/r, আর যদি বৃদ্ধি পায় আয়নাইজেশন এনার্জি কমবে। তাহলে তোমাকে যদি কোশ্চেন করা হয় লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, আমাকে আলিশা বলবে লিথিয়াম থেকে সিজিয়াম পর্যন্ত যদি যাই, তাহলে সবচেয়ে কম আয়নাইজেশন এনার্জি কার হবে? বলো। সিজিআই সবচেয়ে কম হবে, নিচের দিকে কমবে, ডিক্রিজ করবে। এবার আমাকে আর একটা জিনিস বলে দাও, সবচেয়ে রেডিয়াস বড় কার, সবচেয়ে বড় রেডিয়াস কার? সিজিএমের সবচেয়ে বড় রেডিয়াস সিজিএমে। তাহলে রেডিয়াস যদি বড় হয় আর যদি বেশি হয়, তাহলে আয়নাইজেশন এনার্জি কমবে। তাহলে সবচেয়ে কম হচ্ছে সিজিয়াম, আর সবচেয়ে বেশি যদি জিজ্ঞাসা করি লিথিয়াম থেকে সিজিএম এর মধ্যে সবচেয়ে বেশি আয়নাইজেশন এনার্জি কার? লিথিয়াম। তাহলে সবচেয়ে বেশি লিথিয়াম আর সবচেয়ে কম হচ্ছে সিজিয়াম। এই গ্রুপে কিন্তু সমস্ত বলছি না। এবার আর একটা কোশ্চেন, লাস্ট কোশ্চেন আজকের এই টপিকের লাস্ট কোশ্চেন। পুরো পর্যায় সারণীতে যদি জিজ্ঞাসা করা হয়, গোটা পিরিয়ডিক টেবিলে দেখো বাঁ দিকে বাড়ছে, লেফট টু রাইট বৃদ্ধি পাচ্ছে, আর টপ টু বটম হ্রাস পাচ্ছে, ডিক্রিজ করছে, তাহলে পুরো পর্যায় সারণীতে সবচেয়ে বেশি কার হওয়ার কথা আয়নাইজেশন এনার্জি? সবচেয়ে ডান দিকে কে থাকে গো? সবচেয়ে ডান দিকে উপরে যে থাকবে তারই তো সবচেয়ে বেশি হবে। পুরো পর্যায় সারণীতে ডান দিকে বাড়বে আর নিচের দিকে কমবে, তাহলে ডান দিকে যে থাকে হিলিয়াম, সবচেয়ে বেশি কার হবে? হিলিয়াম। পুরো পর্যায় সারণীতে সবচেয়ে বেশি হিলিয়াম, আর সবচেয়ে কম কার হবে তাহলে? সবচেয়ে কম হবে যে বাঁ দিকে থাকবে আর নিচে থাকবে। ভালো করে বোঝো, যে বাঁ দিকে থাকবে আর নিচে থাকবে সব থেকে কম তারই হবে, সেটা হচ্ছে সিজিয়াম। এই যারা ঝটপট করে বলছে না, তারা মাধ্যমিক লেভেলে সব অ্যান্সার গুলো আমার কাছে পেয়ে গেছে, নাকি বলো? এই কোশ্চেন গুলো সব আমি আলোচনা করে দিয়েছি। তাহলে হিলিয়াম সব থেকে বেশি আর সিজিয়াম সব থেকে কম ডান দিকে। এবার ওদের কোশ্চেন ছিল, এখন কোশ্চেন না ভয় ভয় আমাকে, যে স্যার ফ্রান্সিয়ামটা কি হলো? ফ্রান্সিয়াম তো স্যার সিজিয়াম এর নিচে থাকে। আমি করে দিই তোমাদের, ফ্রান্সিয়ামকে যেহেতু রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, তাই এই সাধারণ এলিমেন্টের আলোচনার মধ্যে আমরা ফেলি না, ঠিক আছে?
আজকে এখান পর্যন্ত থাকবে, নেটওয়ার্ক আবার কারেন্ট চলে গেছে, এখনই বন্ধ হয়ে যাবে। কোনো কোশ্চেন থাকলে হোয়াটসঅ্যাপে আমাকে করো কোশ্চেনটা, ঠিক আছে? সমস্ত কোশ্চেনের অ্যান্সার আমাকে চাই, কিন্তু যতগুলো কোশ্চেন করলাম। কোশ্চেন করতে পারো আমাকে।